এনসিপি যে একটা প্রতারকের দল এটা আর বুঝতে বাকি নাই। কেন বলছি এই কথা? তারা দীর্ঘদিন বলছে দালালি না রাজপথ, 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 কিন্তু এখন দেখি দালালি সব থেকে বেশি এই এনসিপি রাই করতেছে। দীর্ঘদিন ভারত বিরোধিতা করে ভারত বাংলাদেশ ডিপ্লোম্যাটিক সম্পর্ককে উস্কে দিয়ে যখন দুই দেশের সম্পর্ক তিতা করে ফেলছে, এখন ভারত যখন পাল্টা কাউন্টার দিচ্ছে তখন এদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দেশের ক্লান্তি লগ্নে এদেরকে আর পাওয়া যায় না। কেন পাওয়া যায় না জানেন? কারণ এরা সবসময় মাইকে স্লোগান দিয়ে এবং পাবলিককে রাজপথে নামিয়ে পাবলিকের সাথে প্রতারণাই করতে যায়। এরা কখনোই দেশের মানুষের প্রয়োজনে পাশে পাবে না। এই দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, আজাদি না আর কি কি বালছাল বলে পাবলিককে উস্কায়া দিয়া এই ইভেন্ট গুলো যে করছে এই পর্যন্ত এদের দৌড়। এখন যে প্রকৃতপক্ষে ভারত 98 লক্ষ রিফিউজিদেরকে বাংলাদেশে পুশিং করতেছে, এখন এদেরকে খুঁজে পাবেন না। এখন এরা দিল্লি না ঢাকা বলে যে গর্জে উঠবে যে না আমার দেশের সীমানা রক্ষার্থে আমরা ভারতের রিফিউজিকে বাংলাদেশে ঢুকতে দেব না, এখন তারা বলবে না এই কথা। অর্থাৎ সমীকরণ কি দাঁড়ালো? ওদের ওই 98 লক্ষ ভারতীয় মুসলিমদের নিয়ে এরা বাংলাদেশে জামাতের ভোট ব্যাংক বাড়াবে। দীর্ঘদিন এই মুসলিমরা মমতা ব্যানার্জিকে সার্ভিস দিয়েছে, এখন এপার এসে বাংলাদেশি পরিচয় দিয়া জামাতের ভোট ব্যাংক হিসেবে কাজ করবে। আর এই ষড়যন্ত্রকে রুখে দিতে এখন আর পাবেন না হাসনাত, সার্জিস এদেরকে। কেন পাবেন না? কারণ তারা অলরেডি দালালি না রাজপথের ওই যে দালালি শব্দটা এইটার কাছে বিক্রি হয়ে গেছে, এবং এইটার জন্য ভারতীয় কমিউনিটি থেকে শুরু করে বিশ্বের অন্যান্য কমিউনিটির সঙ্গে রীতিমতো আতাত করে বসে আছে। আর এ কারণেই খেয়াল করে দেখবেন এখন যখন বর্ডারে আইসা রিফিউজি গুলা চেকপোস্টে বসে আছে যে বাংলাদেশে ঢুকবে, এখন আর তারা কোনো কথা বলে না। এখন ভিপি নূর চুপ, এখন সার্জিস চুপ হয়ে আছে। বিএনপি যে সব থেকে বেশি নিজেদেরকে বাংলাদেশ পন্থী দাবি করে তারাও এখন আর কোনো কথা বলছে না, চুপচাপ আছে। এবং যারা দীর্ঘদিন বাংলাদেশকে রক্ষার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে আসছে সেই সেনাবাহিনী, বিডিআর তারাও কিন্তু কোনো প্রকার বিবৃতি দিচ্ছে না। জনগণকে আড়াল করে এই 98 লক্ষ ভারতীয় মুসলিমদেরকে কিভাবে বাংলাদেশ কোথায় কোন পদ্ধতিতে জায়গা দিবে সেটাই এখন দেখার বিষয়। ইতিমধ্যে সীমান্তবর্তী অঞ্চলে মানবিক সংকট দেখা দিয়েছে। ডিটেনশন হাউসগুলোতে প্রচুর সাধারণ নাগরিক তারা উদ্বাস্তু, তারা আশ্রয় নিয়েছে, বাংলাদেশে ঢুকবে তারা। তা আমরা কেন উদ্বাস্তুদেরকে গ্রহণ করব? আমরা কি 47-এর ওই জিন্নার আমলের রাজনীতিতে আছি? আমরা কি 43-এর বঙ্গভঙ্গের রাজনীতিতে আছি? মোটেও নাই। আমরা 71 পরবর্তী বাংলাদেশে বসবাস করি, যেখানে 24-এর নাম দিয়ে 47-এর আদর্শ আমাদেরকে গেলানো হচ্ছে, যেখানে 24-এর নাম দিয়ে 71 বিরোধী চেতনা আমাদেরকে গেলানো হচ্ছে। আর এই 71 বিরোধী চেতনা বাংলাদেশের জন্য বরাবরই ক্ষতিকর ছিল, বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে ফেলেছে। অতীতেও 75 পরবর্তী সময়েও আমরা সেটা দেখেছি, এখনো সেটা দেখছি দৃশ্যমান। সরকার তাহলে কি কাজ করে? সরকারের কাজটা কি? সালাউদ্দিন সাহেব কি বাংলাদেশে ভারতের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছেন? আর তারেক রহমান কি বাংলাদেশে পাকিস্তানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছেন? মনে তো হচ্ছে সেরকম। তা না হলে এই 98 লক্ষ রিফিউজি বা এই 98 লক্ষ উদ্বাস্তুদেরকে বাংলাদেশ কেন গ্রহণ করবে? আর এই পুশ ইন যদি বিএনপি সরকার ঠেকাতে না পারে আর জামাত যদি এটার ব্যাপারে চুপ থাকে, তাহলে আমরা সরাসরি ধরে নেব এরাই প্রকৃতপক্ষে ভারতের দালাল। কারণ যদি এরা ভারতের দালালই না হবে তাহলে এরা কেন এই কর্মকাণ্ডকে প্রশ্রয় দিচ্ছে? বিগত সময়ে জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, ভারতের বাপেরও ক্ষমতা ছিল না বাংলাদেশে 98 লক্ষ উদ্বাস্তু পুশিং করে। এই কথাই ওঠে নাই, এই নিয়মই ওঠে নাই। কিন্তু এখন হঠাৎ করে 98 লক্ষ লোক এনে দিয়ে বলবা যে এই নাও তোমার উদ্বাস্তু, তোমার অবৈধ সিটিজেন, তোমার বাংলাদেশি নাগরিক, তাইলে তো হবে না। এটা তো বাংলাদেশের জন্য ক্ষতি। একদিকে রোহিঙ্গা ক্যাম্প, আরেকদিকে হচ্ছে বিহারি ক্যাম্প, আরেকদিকে এবং ভারতের ক্যাম্প। এই 3 ক্যাম্পের জ্বালায় আমরা সাধারণ নাগরিকরা কোথায় যাব? বাংলাদেশের সার্বভৌমত্ব কোথায় যাবে? বিষয়গুলো ভাবার দরকার আছে। এই জন্যই জননেত্রী শেখ হাসিনা সবসময় তার পররাষ্ট্রনীতিতে একটা কথা স্পষ্ট বলেছে, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা। কেন করেছে এটা? তিনি শুধু বাংলাদেশকে নয়, ভারতেরও অনেক রাজ্যকে সিকিউর রেখেছিল, যাতে বাংলাদেশকে ব্যবহার করে পার্শ্ববর্তী দেশের কোনো ঝুঁকি সৃষ্টি না হয়। কিন্তু বিগত 2 বছর ভারত বিরোধিতাকে উস্কে দিয়ে এই এনসিপি, এই জামাত, এই ডক্টর ইউনূস বাংলাদেশটাকে অস্ত্র পাচারের রুট বানিয়েছে। তারা 7 সিস্টার্স দখল করবে। আরে বেটা, তোদের 7 সিস্টার্স দখল করা আর 7 সিস্টার্স নিয়ে ষড়যন্ত্র করার ফলে এখন বাংলাদেশে 98 লক্ষ উদ্বাস্তু ঢুকতেছে, এইটারে কিভাবে ঠেকাবি?
ব্যাপারটা কূটনীতি দিয়ে চিন্তা কর। ঝগড়া করে কখনো কোনো কিছুর সমাধান হয় নাই পৃথিবীতে, ভবিষ্যতে কোনোদিন হবেও না। এটাকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। সেটা না করে তোমরা প্রতিনিয়ত 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত তোমরা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলে বলে সাধারণ মানুষকে উস্কাইছো, ঠিক আছে, কিন্তু এখন যখন প্রকৃতপক্ষে দেশের প্রয়োজনে এই পুশিং ঠেকানো দরকার, তখন তোমরা কেউ মাঠে নাই। সার্জিস পঞ্চগড়ে, আর কেউ কেউ চীনে হানিমুন করতে গেছে। তো এগুলোই চলতেছে, মানে হানিমুন পিরিয়ড চলতেছে। এক একজনের ট্যুর বাইজে গেছে, এক একজনের ঘুরতে যাবে, এক একজন আয়েশ করতে যাবে, কেউ ইউকে তে চাকরি নিবে, কেউ ঢাকায় একটা ফ্ল্যাট পাইলেই চুপ হয়ে যাবে। এরকম করে করে সবাই চুপ হয়ে গেছো, বাংলাদেশের মাঠ ফাঁকা করে দিছো। এখন বহিঃসূত্রের লোকজন এসে বাংলাদেশটাকে দখল করতে চায়। এনসিপি এটার জন্য সরাসরি দায়ী। এখন বলতে পারেন ভাই 24-এর আন্দোলনের সময় তো এনসিপি গঠন হয় নাই, কিন্তু 24-এর আন্দোলনের পরে এই 24-এর আন্দোলনে যে মেটিকুলাস ডিজাইন হয়েছে, সেই মেটিকুলাস ডিজাইনের একটা অংশকে নিয়ে রাজনৈতিক দল গঠন করেছে এনসিপি, যেটার নেপথ্যে ছিল বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আজকে ওয়াকারুজ্জামানের জন্য বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিতে। তার রাজনৈতিক অভিলাষ বাস্তবায়নের জন্য এখন বাংলাদেশ সার্বভৌমত্বের ঝুঁকিতে পড়েছে। তিনি কি প্রমাণ করতে চান? বাংলাদেশের প্রত্যেকটা রাজনীতিবিদ ফেইলার, ব্যর্থ। তিনি ত্রাতা হিসেবে এসে পরবর্তীতে এসে আসীন হবেন। তা না হলে এখনো কেন নির্বাচিত সরকার আসার 3 মাস পরেও কেন বাংলাদেশের রাজপথে সেনাবাহিনী থাকবে? সেনাবাহিনীর কাজটা কি? সেনাবাহিনী কেন ব্যারাকে ফেরত যাচ্ছে না? সেনাবাহিনীর কাজ বহিঃসূত্রের আক্রমণ থেকে বাংলাদেশটাকে রক্ষা করা। সেখানে বহিঃসূত্র 98 লক্ষ রিফিউজি আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এনসিপির মতো প্রতারক রাজনৈতিক দল এখন চুপচাপ বসে আছে, সেনাবাহিনী তাকিয়ে তাকিয়ে দেখছে, বিডিআর কোনো কথা বলছে না, এগুলোই চলতেছে। তাহলে বাংলাদেশ কোথায় যায়? বাংলাদেশটাকে গরিবের বউ সবার ভাবি বানাইছে। এই দেশটাকে নরকে পরিণত করেছে এনসিপি। এই দেশটাকে নরক যন্ত্রণার মধ্য দিয়ে, এদেশের সাধারণ মানুষকে নরক যন্ত্রণার মধ্য দিয়ে দিন অতিবাহিত করার পরিস্থিতি তৈরি করেছে এই এনসিপি, জামাত, ডক্টর ইউনূস, আসিফ নজরুল। সাম্প্রতিক খেয়াল করে দেখবেন, ঈদের একদিন আগে ডক্টর ইউনূস ফুরুত করে ফ্রান্সে ভাগছে। যেখানে বাংলাদেশের সরকার তাকে ভিআইপি প্রোটোকল দিচ্ছে, সেখানে তিনি ফ্রান্সে কেন? কারণ তিনি ব্যাক ইনফরমেশন পেয়ে গেছে। এবং ওই দিনই আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে জরিপ করে, শেখ হাসিনা আর ফিরে আসবে না, আপনারা কে কে এটাকে সমর্থন করেন, হাহা দিয়ে একটু দিন। মানে কি? মানে দেখতেছে যে পাবলিক কতটা ওদের পক্ষে, কতটা তাদের নিজস্ব স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে। এখন যখন দেখলো যে না, বাঙালি তো তাদের নিজস্ব স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষেই, এখন দেখবেন এরা আর অন্য কোনো কথা বলবে না। এরা বুঝে গেছে, আস্তে আস্তে ভাগা শুরু হবে। আসিফ নজরুল ভাগবে, ফরিদা ইয়াসমিন ভাগবে, ফরহাদ মাজাহার ভাগবে, এগুলো আস্তে আস্তে ভাগা শুরু হবে। শেখ হাসিনাকে ফিরতে হলে দেশের প্রয়োজনেই ফিরতে হবে, এবং সেই পথ, সেই কূটনীতি এখন এই মুহূর্তে দৃশ্যমান। সাধারণ মানুষ শেখ হাসিনাকে রাষ্ট্রের প্রয়োজনেই ফেরত নিয়ে আসবে। কারণ যেই পরিস্থিতি চলতেছে, একদিকে 98 লক্ষ রিফিউজি, আরেকদিকে জামাত বিএনপির অপশাসন, আরেকদিকে রোহিঙ্গা, আরেকদিকে আরাকান আর্মি, চতুর্দিক থেকে যখন বাংলাদেশে আক্রমণ শুরু হবে, বাংলাদেশে একটা গুবলেট পরিস্থিতি তৈরি হবে। ওই ক্রান্তি লগ্নে বাংলাদেশে শেখ হাসিনা ফিরবেন। কোন টকশো ব্যক্তিত্ব বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসতে পারবে না। কারণ শেখ হাসিনা আসলে বাংলাদেশ অখণ্ড থাকবে। আর এই অখণ্ড বাংলাদেশের রাজনীতি যারা বোঝে না, তারাই নিজেরা ঝগড়া করবে। আজকে যে ব্যক্তিটা আওয়ামী লীগের সব থেকে বেশি সমালোচনা করে, সেও যখন আওয়ামী লীগের পক্ষে বলে আমাদের আওয়ামী লীগের লোকজন কি মানে বোকাদোচা, তারা হ্যাঁ ও ঠিক আছে, ওকে রিকগনিশন দিয়ে দেয়। কেন? আপনার মনে হয় কেউ প্রয়োজন ছাড়া, তার নিজস্ব বেনিফিট ছাড়া আওয়ামী লীগের কথা বলবে? মোটেও বলবে না। যাই দেখবেন ও অ্যান্টি ইন্ডিয়া ব্লকের কেউ না কেউ, এই জন্য বলতেছে শেখ হাসিনার কথা। কারণ এই মুহূর্তে ইন্ডিয়ার রাজনীতি বিএনপির পক্ষে যাচ্ছে, আর এটার নেপথ্যে ডিপ স্টেটের ছায়াটা দৃশ্যমান। আর যখনই ডিপ স্টেটের ছায়া দৃশ্যমান হয়, তখন ওই 47-এর রাজনীতিতে ফেরত যেতে হয়। আর 47-এর রাজনীতিতে ফেরত গেলে অটোমেটিক উদ্বাস্তু তৈরি হয়, যে উদ্বাস্তুগুলো এখন সংখ্যায় 98 লক্ষ, এবং তারা খুব শীঘ্রই বাংলাদেশে ঢুকবে। সুতরাং কি বুঝলেন? এনসিপি হচ্ছে প্রতারক একটা রাজনৈতিক দল। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলে বলে সাধারণ মানুষকে ভারতের বিরুদ্ধে উস্কাইছে আজকের এই সিচুয়েশন তৈরি করার জন্য। এখন যখন প্রকৃতপক্ষে ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কথা বলা উচিত বা কথা বলা দরকার, এখন তারা কেউ কথা বলছে না, এখন তারা আয়েশ করতে ব্যস্ত। তাহলে কি বলবেন? এনসিপি প্রতারক। ধন্যবাদ।